রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির চূড়ান্ত পর্যায়ে ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প, পুতিনের সঙ্গেও করেন টেলিফোন আলাপ। 10 মাসের মধ্যে পঞ্চমবার যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু, ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে করবেন বৈঠক। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার আশা। দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, সরাসরি পর্যবেক্ষণ করেন কিম জং উন। লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার দাবি পিয়ংইয়ংয়ের। বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যে পশ্চিমবঙ্গে সমালোচনার ঝড়। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহারের অভিযোগ তৃণমূলের। এবং মেক্সিকোয় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, উল্টে গেছে বেশ কয়েকটি বগি, অন্তত 10 জন নিহত, আহত 98। জানা যায়নি দুর্ঘটনার কারণ, চলছে তদন্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। কিছু বিষয়ে জটিলতা থাকলেও রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প এ কথা বলেন। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে আন্তরিক রাশিয়া। আর মস্কো বলছে, দুই নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে একমত হয়েছেন। স্থানীয় সময় রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপকে কেন্দ্র করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ ছিল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ইউরি উশাকভ জানান, রোববার ট্রাম্প ও পুতিনের মধ্যে 1 ঘণ্টা 15 মিনিটের ফোনালাপ হয়। আলোচনাকে বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং কার্যকর বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতা স্থায়ী শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান। ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করেন দুই নেতা। পুতিন ও ট্রাম্পের মতে, সাময়িক যুদ্ধবিরতি সংঘাত দীর্ঘায়িত করতে পারে এবং নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করবে। ফোনালাপে ট্রাম্পের প্রস্তাবে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করতে দুটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সম্মত হন পুতিন। এছাড়া জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আবারও কথা বলার বিষয়ে একমত হন দুই নেতা। এদিকে একই দিন ফ্লোরিডার মার-এ-লাগোয় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতিও দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায়, স্থানীয় সময় দুপুরে বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ও ভবিষ্যৎ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে অস্থায়ী যুদ্ধবিরতির আগে একটি শান্তি কাঠামো চুক্তির কথা বলেছিলেন জেলেনস্কি। তিনি নতুন 20 দফা শান্তি প্রস্তাবও উপস্থাপন করেন, যা মস্কো সরাসরি প্রত্যাখ্যান করে। রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কিছু দেশ কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক পুনর্গঠনের বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে, তবে ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসছে না। পুতিন হুঁশিয়ারি দেন, রাজনৈতিক সমাধান না হলে রাশিয়া সামরিক পথেই লক্ষ্য পূরণ করবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই মরদেহ উদ্ধার করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এই পর্যন্ত ফিলিস্তিনি সাংবাদিকদের 706 জন আত্মীয় স্বজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। এদিকে গাজার উপকূলীয় এলাকায় শীতের প্রবল ঝড়ের কারণে 1 জন নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত আছে। ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফিলিস্তিনি সাংবাদিকদের বহু আত্মীয় স্বজনকে হত্যা করেছে দখলদার বাহিনী, আর এই সংখ্যা 7 শতাধিক বলে জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতা এখন আরও নৃশংস রূপ নিয়েছে, যার মূল্য দিতে হচ্ছে তাদের মা-বাবা, স্ত্রী ও সন্তানদের। একদিকে নানা অজুহাতে হামলা, অন্যদিকে ঝড়ের কবলে গাজা উপকূলের প্রায় 9 লাখ শরণার্থী।
ভারী বৃষ্টিতে তাঁবু অস্থায়ী আশ্রয়স্থল পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় ভেঙেও পড়ছে। শনিবার থেকে গাজার নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। স্থানীয় সময় রোববারের ঝড়ের কবলে হতাহতের ঘটনাও ঘটে। আবহাওয়াবিদরা জানিয়েছেন সোমবার আরও একটি শক্তিশালী নিম্নচাপ আসতে পারে, যা পূর্ণাঙ্গ ঝড়ে রূপ নিতে পারে। এ অবস্থায় গাজায় আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তেল আবিব ছাড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছে, যার প্রথম ধাপ 10 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে প্রস্তুত থাকলেও হামাসকে নিরস্ত্র করার শর্তে রাজি নয় পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার বলেন, কাউকে ধ্বংস করে শান্তিরক্ষায় বিশ্বাসী নয় ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাপ্রধান যদি মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত সমঝোতা নিশ্চিতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। চলতি বছরের নভেম্বরে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে 20 দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব সমর্থন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি শান্তিরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তান শান্তিরক্ষা বাহিনীতে সেনা পাঠাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের ব্যাপারে নীতিগত সম্মতি দিয়েছে পাকিস্তান। তবে যদি ওই বাহিনীর ম্যান্ডেটে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার শর্ত অন্তর্ভুক্ত থাকে, তাহলে পাকিস্তান সেই বাহিনীতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, শান্তি চুক্তির আওতায় গাজা শান্তিরক্ষা বাহিনী বা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গঠন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। পাকিস্তান শান্তি বলবৎকরণ নয়, বরং শান্তি রক্ষার ওপর জোর দিচ্ছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নীতিগতভাবে সেনা পাঠানোর বিষয়ে প্রাথমিক সম্মতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে শর্ত পুনরায় যাচাই করা হবে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যদি ট্রাম্পের সঙ্গে এই সমঝোতায় ব্যর্থ হন, তবে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হবে। তারা আরও জানান, ইসলামাবাদকে অবিশ্বাসযোগ্য অংশীদার মনে করতে পারে ওয়াশিংটন। সম্প্রতি আসিম মুনিরের প্রতি একনিষ্ঠ সমর্থন দেখিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগ ও সহায়তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে এসব সহায়তা কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার একাধিক শহরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। লাতাকিয়া, তার্তুস ও জাবলে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন, এর মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মানুষ। তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। সিরিয়ার উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে রোববার সহিংস সংঘর্ষে রূপ নেয় আলাউইদ সম্প্রদায়ের বিক্ষোভ। লাতাকিয়া, তার্তুস ও জাবলে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন হতাহত হন। শুক্রবার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় 8 জন নিহত হওয়ার দুদিন পরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন আলাউইদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। তার ডাকে সাড়া দিয়ে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ রাজপথে নামেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে থাকা আটক সেনা কর্মকর্তাদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় লাতাকিয়া ও তার্তুসে ফেডারেল শাসন ব্যবস্থা চালুর দাবিতেও স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে লাতাকিয়ার আজহারি গোল চত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। একই সময় তার্তুসের বানিয়াস এলাকায় আল আনাজা পুলিশ স্টেশনে বোমা হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। তাদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। বিশ্লেষকদের মতে গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সিরিয়ার রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজনের ক্ষত এখনও গভীর। এদিকে আসাদ সরকারের সময়কার পুরনো নোট তুলে নিয়ে নতুন নোট চালুর সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক। আগামী বছর 1 জানুয়ারি থেকে 90 দিনের মধ্যে শুরু হবে নোট বদলের প্রক্রিয়া।
লক্ষ্য দুর্বল সিরিয়ান পাউন্ডকে শক্তিশালী করা। শিউলি রোজা, সময় সংবাদ। সোমালিয়ার একটি অংশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই ঘটনা বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তাকে নতুন করে হুমকিতে ফেলবে বলে সতর্ক করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ। রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে সোমালিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের এই স্বীকৃতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তার মতে এটি সোমীয় প্রজাতন্ত্রের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। বার্তা সংস্থা এএফপি জানায়, গেল শুক্রবার ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। এটি প্রথম কোনো দেশের এমন স্বীকৃতি। কেন ইসরায়েল এই সিদ্ধান্ত নিল এবং এর বিনিময়ে কি প্রত্যাশা করছে তা এখনও স্পষ্ট নয়। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি পর্যবেক্ষণে এই পরীক্ষা চালানো হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি। কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর আগে শনিবার উত্তর কোরিয়ার সংবিধান প্রণয়নের বার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন কিম। তার ওই বক্তব্যের পরপরই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত রাজনীতির মাঠ। গাজায় ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বাংলাদেশে হামলার উস্কানিও দেন তিনি। বিজেপি নেতার এমন মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন ভারতের বিজেপি নেতারা। এবার কোনো ধরনের রাখঢাক না রেখেই বাংলাদেশ প্রসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে এনেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে তিনি বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বাংলাদেশে হামলার উস্কানিও দেন এই বিজেপি নেতা। सबक सिखाना चाहिए। এই লোকদের একটা শিক্ষা দেওয়া উচিত। গাজায় যেভাবে ইসরায়েল শিক্ষা দিয়েছে সেভাবেই তাদের শিক্ষা দিতে হবে। আমাদের দেশ 100 কোটি হিন্দুর দেশ। সরকার দেশের স্বার্থ অনুযায়ী কাজ করছে। এদের শিক্ষা দেওয়া উচিত, যেমনটা অপারেশন সিঁদুরে আমরা পাকিস্তানকে শিক্ষা দিয়েছি। सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মুসলমানদের পাশাপাশি কঠোর প্রতিবাদ জানিয়েছে খোদ ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তৃণমূল কংগ্রেস জানায়, বিজেপি ঘৃণা ও অসহিষ্ণুতাকে একটি শিল্পের আকার দিয়েছে। এ মন্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী তার ফ্যাসিবাদী মনোভাবকে তুলে ধরেছেন বলেও জানানো হয়। বিজেপি নেতার এমন মন্তব্যের পরও কোনো এফআইআর, মামলা বা গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন কংগ্রেস নেতা কপিল সিবাল। শুভেন্দুর বক্তব্যের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাংলায় বিভাজন ও শাসনের নোংরা রাজনীতি কাজ করবে না বলেও জানান তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের কর্ণাটকে মুসলিমদের ঘর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দেশটির দক্ষিণাঞ্চলের রাজনীতিতে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেস এবং কেরালার বামফ্রন্টের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন বাকযুদ্ধ। বামফ্রন্টের দাবি, উত্তর ভারতের বিতর্কিত বুলডোজার রাজ এখন কর্ণাটকের কংগ্রেস সরকারও অনুসরণ করছে। সম্প্রতি বেঙ্গালুরুতে প্রায় 200টি ঘর গুঁড়িয়ে দেওয়ার ফলে অন্তত 400 মুসলিম পরিবার গৃহহীন হয়ে পড়ে। উচ্ছেদ হওয়া ব্যক্তিদের অধিকাংশই শ্রমজীবী ও অধিবাসী। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, কোনো আগাম নোটিশ ছাড়াই পুলিশ তাদের জোরপূর্বক বের করে দিয়েছে। অনেক পরিবার তাদের প্রয়োজনীয় নথিপত্র ও আসবাব সরিয়ে নেওয়ারও সময় পায়নি।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত সুইডেন, মৃতের সংখ্যা বেড়ে ৩, বিদ্যুৎহীন ৪০,০০০-এর বেশি ঘর বাড়ি। স্পেনে আকস্মিক বন্যায় একজনের প্রাণহানি, ২ জন নিখোঁজ। মেক্সিকো একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৯৮ জন। স্থানীয় সময় রোববার দেশটির ওয়াহাকা রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে ২৫০ জন যাত্রী ছিলেন। এক বিবৃতিতে দেশটির নৌবাহিনীর জানায়, আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তির পাশাপাশি বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই শতাধিক নৌ সদস্য ও উদ্ধার যান ঘটনাস্থলে পাঠানো হয়। ট্রেন লাইনচ্যুতর কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে বলে জানিয়েছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। কৃষ্ণাঙ্গদের হাড়ভাঙা খাটুনিতে আজকের আধুনিক যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে থাকলেও প্রতিদিনের জীবনে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হতে হয় তাদেরকে। দাসত্বের জীবন ঘুঁচলেও শ্বেতাঙ্গ আধিপত্য আজও কৃষ্ণাঙ্গদের অর্থনৈতিক এবং সামাজিক ভাগ্য নিয়ন্ত্রণ করে। আবাসন, চাকরি বা আদালত সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের কালো রঙের মানুষদের আজও প্রমাণ করতে হয় যে তারাও মানুষ। ১৬১৯ সালে একটি জাহাজে করে আফ্রিকা থেকে কিছু মানুষকে শিকলবন্দি অবস্থায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নেওয়া হয়। মানুষ হিসেবে নয়, পণ্য হিসেবেই তাদেরকে সেখানে নেওয়া হয়েছিল। সেই থেকে শুরু। তারপর শত শত বছর ধরে সেই কালো রঙের মানুষদের শ্রমে গড়ে উঠেছে আজকের এই আধুনিক যুক্তরাষ্ট্র। কিন্তু বিনিময়ে সেই কৃষ্ণাঙ্গ মানুষগুলো পেয়েছে শুধু চাবুকের আঘাত আর ঘৃণা। ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়েছে ঠিকই, কিন্তু শ্বেতাঙ্গদের মন থেকে তাদের প্রতি ঘৃণা আর অবজ্ঞা এখনো যায়নি। দেশটির রাজপথ বারবার রঞ্জিত হয়েছে কালো চামড়ার মানুষের রক্তে। আজও সেখানে একজন কৃষ্ণাঙ্গ মানুষের জন্য পুলিশের সাইরেন মানেই এক অজানা আতঙ্ক। যুক্তরাষ্ট্রের আবাসন, চাকরি কিংবা বিচার ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই আজও কৃষ্ণাঙ্গদের প্রমাণ করতে হয় তারা মানুষ। সেখানে বর্ণবাদ কেবল গালিগালাজ বা অপমানে সীমাবদ্ধ নয়, এটি একটি সুপরিকল্পিত অর্থনৈতিক দেয়াল যা আজও গায়ের রং দেখে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। কয়েক দশক আগেও মার্কিন ব্যাংকগুলো মানচিত্রে লাল দাগ দিয়ে নির্দিষ্ট করে দিত যে কৃষ্ণাঙ্গ প্রধান এলাকায় তারা কোনো লোন বা বীমা দেবে না। একই পদের কাজের জন্য একজন শ্বেতাঙ্গ কর্মীর তুলনায় কৃষ্ণাঙ্গ কর্মীরা গড়ে কম বেতন পান। হাসপাতালগুলোতেও তারা বৈষম্যের শিকার হন। অনেক ক্ষেত্রে ডাক্তাররা কৃষ্ণাঙ্গ রোগীদের শারীরিক সমস্যাকে শ্বেতাঙ্গদের তুলনায় কম গুরুত্ব দেন। আবার রাস্তায় কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের থামায় এবং তল্লাশি করে। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ এখন চাবুকের আঘাতে নয়, আদালত, ব্যাংক আর হাসপাতালের ফাইলে ফাইলে লুকিয়ে থাকে। বাইরে থেকে দেশটি স্বপ্নের মতো সুন্দর দেখালেও ভেতরে বারুদের গন্ধ আর কালো শকুনের থাবা আজও রয়ে গেছে। বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প শাসন বদলালেও দেশটির দীর্ঘমেয়াদী সংকটের সমাধান আজও হয়নি। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে 2 হেলিকপ্টারের সংঘর্ষ, একজন নিহত, আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়নি দুর্ঘটনার কারণ। বছরের শেষ দিকে এসেও মুদ্রাস্ফীতি ও স্থবির শিল্পায়নের সংকট থেকে বের হতে ব্যর্থ জার্মানি। দেশটিতে কমেছে কর্মসংস্থানের সুযোগও, যার ফলে সাময়িকভাবে বেড়েছে বেকারত্বের সংখ্যাও। অর্থনীতির এই অবস্থায় চাপ বাড়ছে মের্স প্রশাসনের ওপর। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। সাম্প্রতিক সময়ে কর্মহীনদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে জার্মানিতে। বছরের শেষ দিকে এসেও নতুন করে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় বাড়তি চাপে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের জোট সরকার। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান ব্যুরো বুন্দেসআগেন্টুর ফ্র আর্বাইটসের প্রধান আন্দ্রিয়া নালেস জানান, বর্তমানে প্রতি ১০০ জনের মধ্যে ৫.৭% মানুষ কর্মহীন। এই শীত মৌসুমেও বদলানো যায়নি কর্মহীনদের ভাগ্য। তিনি আরও বলেন, গাড়ি, আইটি, ঔষধ শিল্প সহ নানা খাতে সাম্প্রতিক সময়ে যারা চাকরি হারিয়েছেন তাদের কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়নি। একই সঙ্গে তরুণ শিক্ষানবিশদের অনেকেই কাঙ্ক্ষিত ক্ষেত্রে শেখার সুযোগ পাননি। তবুও আগামীর জার্মানি গড়তে শিক্ষানবিশদের উপর ভরসা রাখতে চান নালেস।
দেশটির অর্থনীতিবিদরা বলছেন পুরনো নানা শিল্প খাত বাঁচিয়ে রাখতে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্চের জোট সরকার পুরোপুরি সফল হতে পারেনি। পাশাপাশি মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক খাত হিসেবে পরিচিত গাড়ি রফতানিতে ধস নামায় জার্মানির অর্থনীতির এই হাল। জার্মানির কেন্দ্রীয় কর্মসংস্থান ব্যুরোর তথ্য মতে লাভের মুখ দেখতে না পারা অনেক প্রতিষ্ঠান বাধ্য হচ্ছে তাদের কর্মীদের খণ্ডকালীন হিসেবে নিয়োগ দিতে। তাই নতুন বছরে আরও অনেকেই কর্মহীন হতে পারে বলে শঙ্কা তাদের। এদিকে আসছে নতুন বছরেও জ্বালানি শক্তির আকাশচুম্বী দাম, মুদ্রাস্ফীতির চাপ এবং বড় বড় প্রতিষ্ঠানে এআই এর ব্যবহারের ফলে কর্মসংস্থান বাজার আরও সংকুচিত হওয়ার আশঙ্কার কথা জানান বিশ্লেষকরা। তবে ঋণের বোঝা কমানোর পাশাপাশি জার্মানির তৈরি গাড়ি যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশে বাজার ফিরে পেলে জার্মান অর্থনীতি আবার পুরনো চেহারায় ফিরবে বলেও আশা অর্থনীতিবিদদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মদ্যপানের কারণে ইউরোপে বছরে মৃত্যুবরণ করছেন 8 লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্য, ইউরোপে প্রতি 11 জন মৃত্যুর মধ্যে একটি মৃত্যু সরাসরি বা পরোক্ষভাবে অ্যালকোহল সেবনের সঙ্গে জড়িত। অতিরিক্ত মদ্যপান ইউরোপ জুড়ে সহিংসতা, দুর্ঘটনা ও অকাল মৃত্যুর অন্যতম কারণ হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইউরোপ জুড়ে মদ্যপায়ের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সেই সঙ্গে মদ্যপানে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর একটি নতুন প্রতিবেদনে বলা হয়, ইউরোপে প্রতি বছর প্রায় 8 লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী অ্যালকোহল। সংস্থাটির তথ্যমতে ইউরোপে প্রতি 11টি মৃত্যুর মধ্যে একটি সরাসরি বা পরোক্ষভাবে অ্যালকোহল সেবনের সঙ্গে জড়িত। WHO প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে ইউরোপে অ্যালকোহলের গ্রহণের হার সবচেয়ে বেশি, যা অকাল মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। 2019 সালের তথ্য অনুযায়ী শুধু আঘাতজনিত মৃত্যুর ক্ষেত্রেই প্রায় 1,45,000 মানুষের মৃত্যু হয়েছে মদ্যপানের কারণে। এর মধ্যে আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা এবং পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালকোহল সেবন সহিংসতার সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত, যার মধ্যে রয়েছে শারীরিক হামলা ও পারিবারিক নির্যাতন। ইউরোপ জুড়ে সহিংস আঘাতজনিত মৃত্যুর পেছনে এটি একটি বড় ভূমিকা রাখছে। তথ্য অনুযায়ী অ্যালকোহলের কারণে আঘাতজনিত মৃত্যুর প্রায় অর্ধেকই পূর্ব ইউরোপের দেশগুলোতে ঘটে। পশ্চিম ও দক্ষিণ ইউরোপে এর হার প্রায় 20%। মদ্যপানের কারণে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে কিশোর ও তরুণরা। WHO জানায়, কৈশোর ও তারুণ্যে অ্যালকোহল সেবন মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ব্যাহত করে। এতে স্মৃতিশক্তি ও শেখার সক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়ে যাওয়ার ঝুঁকি তো রয়েছেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের অ্যালকোহল বিষয়ক উপদেষ্টা ক্যারিনা ফেরেইরা বোর্জেস জানান, অ্যালকোহল একটি বিষাক্ত পদার্থ যা অন্তত 7 ধরনের ক্যান্সার সহ নানা অসংক্রামক রোগের কারণ। পাশাপাশি এটি বিচারবোধ দুর্বল করে, প্রতিক্রিয়ার গতি কমায় এবং ঝুঁকিপূর্ণ আচরণে উৎসাহ দেয়। এতে অনেক প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ও মৃত্যু ঘটে। রাশিয়ায় গত 2 দশকে মদ্যপানের ধরনে পরিবর্তন দেখা গেছে। জরিপে দেখা যায়, দেশটিতে অ্যালকোহল পান না করা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তবে এখনও সবচেয়ে বেশি পান করা পানীয় হচ্ছে বিয়ার, যা ভদকার চেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহল নিয়ন্ত্রণে কঠোর নীতি ও জনসচেতনতা বাড়ানো না গেলে ইউরোপে এই মৃত্যু ঝুঁকি আরও বাড়তে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নর্ডিক অঞ্চলে শীতকালীন শক্তিশালী ঝড় জোহানেসের আঘাতে সুইডেনে মৃতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। ঝড়ের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শুধু সুইডেনেই বিদ্যুৎ বিচ্ছিন্ন 40,000-এর বেশি বাড়ি। যোগাযোগ ব্যবস্থাতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফিনল্যান্ডের বিমানবন্দরের তীব্র বাতাসে 2টি বিমান রানওয়ে থেকে ছিটকে বরফের স্তূপে আটকে পড়ে, যদিও কোনো যাত্রী এতে আহত হননি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শীতের আগমনের পরপরই উত্তর ইউরোপ জুড়ে তীব্র শীতকালীন ঝড়ের তাণ্ডব দেখা দিয়েছে। নর্ডিক অঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড় জোহানেসের আঘাত হানার পর সুইডেনের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ঝড়ের কবলে পড়ে দেশটির দক্ষিণাঞ্চলের কুংসবার্গেট স্কি রিসোর্টে গাছ চাপা পড়ে প্রাণ হারান 50 এক ব্যক্তি। এছাড়া মাঠ পর্যায়ে কাজ করার সময় দুর্ঘটনায় আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়।
ঝড়ের প্রভাবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের অসংখ্য ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু সুইডেনেই 40,000-এর বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। নরওয়ের উত্তরাঞ্চলীয় নর্ডল্যান্ড অঞ্চলে আবহাওয়া সংক্রান্ত 200-র বেশির ঘটনায় সাড়া দিয়েছে ফায়ার সার্ভিস। সেখানে প্রায় 23,000 বাড়িতে বিদ্যুৎ নেই। ফিনল্যান্ডে ঝড়ে 33,000-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কিছু এলাকায় ঝড়ের তীব্রতা কমলেও কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। ঝড়ের প্রভাবে সড়ক, রেল, ফেরি ও বিমান চলাচল ব্যাহত হয়। সুইডেনে বহু ট্রেন চলাচল স্থগিত করা হয়। বাতিল করা হয়েছে বিভিন্ন রুটের ট্রেন। ফিনল্যান্ডের কিটিলা বিমানবন্দরে তীব্র বাতাসে 2টি বিমান রানওয়ে থেকে ছিটকে বরফের স্তূপে আটকে পড়ে, যদিও কোনো যাত্রী এতে আহত হননি। সুইডিশ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়ের কারণে স্থানীয় সময় রোববার দুপুর পর্যন্ত অনেক ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। স্পেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় একজন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন 2 জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা পর্যন্ত স্পেনের আলহাউরিন এল গ্রান্দে এলাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় উদ্ধারকারী দল। বিভিন্ন স্থানে উপচে পড়া নদীর স্রোতে ভেসে যায় অনেক যানবাহন। একই সময়ে ভ্যালেন্সিয়ায় রেড অ্যালার্ট জারি করে কর্তৃপক্ষ। মোবাইলে সতর্ক বার্তা পাঠিয়ে সবাইকে ঘরের ভেতরে ও উঁচু জায়গায় থাকতে বলা হয়। কঠিন সময়ে সহায়তার জন্য কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে এই সময়কে শহরের জন্য কঠিন ক্রিসমাস বলে আখ্যা দেন মেয়র অ্যান্থনি বারমুদেজ। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে 2টি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে। হ্যাম্পটন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, রোববার সকাল 11:30টার দিকে একটি দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে নিচে আছড়ে পড়ে, এতে আগুন ধরে যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও বিশ্বখ্যাত আইকন ব্রিদিজ বার্দো 91 বছর বয়সে মারা গেছেন। রোববার তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়। 1956 সালে অ্যান্ড গন ক্রিয়েটেড ওম্যান ছবিতে খালি পায়ে নাম্বর নাচে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন তিনি। তবে শেষ জীবনে তিনি বেশি পরিচিত ছিলেন পশু অধিকার রক্ষা ও উগ্র ডানপন্থী অবস্থানের জন্য। 1934 সালে 28 সেপ্টেম্বর প্যারিসের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম বার্দোর। ছোটবেলায় লাজুক বার্দো 15 বছর বয়সেই এলে ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন, যা তাকে মডেলিং থেকে সিনেমার জগতে নিয়ে আসে। 1956 সালে অ্যান্ড গন ক্রিয়েটেড ওম্যান চলচ্চিত্রে অভিনয়ের জন্য বার্দো বিশ্বব্যাপী তারকা খ্যাতি অর্জন করেন। এরপর তিনি আরও প্রায় 50টি চলচ্চিত্রে অভিনয় করেন, তারপর অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ান। দক্ষিণ আমেরিকার উপকূলীয় দেশ সুরিনামে ছুরি হামলায় 5 শিশুসহ অন্তত 9 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় নিহতদের মধ্যে হামলাকারীর নিজের সন্তান এবং প্রতিবেশীরাও রয়েছেন। হামলাটি ঘটে পারমারিবো থেকে প্রায় 25 কিলোমিটার পূর্বে কামেওয়েইরে জেলার রিশেলিউ এলাকায়। স্থানীয় গণমাধ্যম জানায় একাধিক বাড়িতে নিহতদের মরদেহ পাওয়া গেছে। হামলার আগে সন্দেহভাজন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি করেন। তিনি স্ত্রীর সঙ্গে আলাদা থাকতেন। স্ত্রী সন্তানদের নিতে না এসে অন্য কাউকে পাঠানোর কথা বললে হামলাকারী ছুরি দিয়ে নিজের সন্তানের ওপর আক্রমণ করে। এরপর প্রতিবেশীদের বাড়িতেও হামলা চালায়। জাপানের প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ মানুষ। স্থানীয় সময় রোববার রাজধানী টোকিওর রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকারের সামরিক সম্প্রসারণ নীতি প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো জাপানের শান্তিবাদী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের অনুচ্ছেদ 9 রক্ষার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, যেখানে যুদ্ধ পরিহার ও বিদেশে সেনা পাঠানোর নিষেধাজ্ঞা রয়েছে, সামরিক শিল্প খাতকে রক্ষায় সরকার প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে উল্লেখ করে বিক্ষোভকারীদের অভিযোগ, এই নীতি আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাচ্ছে।
আফ্রিকার দেশ কঙ্গোর ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। শনিবার এক বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ সরকারের নতুন অভিবাসী নীতির আওতায় অবৈধ অভিবাসীদের ফেরত নিতে সহায়তা না করায় এই সিদ্ধান্ত। অ্যাঙ্গোলা ও নামিবিয়া তাদের নিজ দেশের অবৈধ অভিবাসীদের ফেরত নিতে রাজি হয়েছে বলেও জানানো হয়। তবে ব্রিটেনের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কঙ্গো। গত মাসে অভিবাসী নীতিতে সংস্কারের উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার। এতে রাজনৈতিক আশ্রয় সহ বিভিন্ন বিষয়ে নীতি পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। 2024 সালে সংঘাত থেকে বাঁচতে অবৈধভাবে সমুদ্রপথে কঙ্গোর 39,000-এর বেশি নাগরিককে ব্রিটেনে আশ্রয় নেয়, যদিও তাদের নিজ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে সক্রিয় কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছে পাকিস্তান। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন, চলতি বছরে অগাস্ট মাসের 36 ঘন্টার বাংলাদেশ সফর তার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের তরফ থেকে দেওয়া বহুপাক্ষিক আমন্ত্রণেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। আগামী দিনগুলোতে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সময় শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন শতাধিক প্রবাসী। দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত না হলে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। শহীদ ওসমান হাদির বলে যাওয়া উক্তিগুলো দিয়ে প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। তাদের একটাই দাবি, হাদি হত্যার বিচার নিশ্চিত করা। তীব্র শীত উপেক্ষা করে রোববার দেশটির আনসান সিটিতে আয়োজিত বিক্ষোভে স্লোগানে স্লোগানে বিচারের দাবি তুলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ কোরিয়া প্রবাসী ঐক্য পরিষদের আয়োজনে এই বিক্ষোভে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানানো হয়। অন্যথায় রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দেন কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবি শুধুমাত্র এখন বাংলাদেশের দাবি না, এটা এখন সারা পৃথিবীর প্রবাসীদের দাবি হয়ে উঠছে। হাদির খুনিরা গ্রেফতার না হওয়া মানে রাষ্ট্রের অস্তিত্ব না থাকা। এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি রাষ্ট্রযন্ত্র কাজ করতেছে না। বিচারকে বিলম্বিত করা মানে হচ্ছে বিচারকে অস্বীকার করা, অপরাধীদেরকে অপরাধ করতে আরো সাহস দেওয়া। যদি হত্যাকাণ্ড যদি বিচার সঠিক না হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স শাটডাউন করে দেব। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের হাদি হত্যার বিচারের সংহতি জানান স্থানীয় কোরীয়রাও। বাংলাদেশের সুন্দর গণতন্ত্রের জন্য ছাত্ররা লড়াই করে যাচ্ছেন। এমন সময় সম্প্রতি ঘটে যাওয়া হাদি হত্যার ঘটনা খুবই দুঃখজনক। আমরাও এই হত্যার বিচার চাই। সমাবেশে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। ওসমান হাদির হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত না হলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে বিষয়টি তুলে ধরার কথা জানান প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ইতালির পাদোভা শহরে সম্পূর্ণ হলো টানা 3 দিনব্যাপী ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিস। এতে হাতের নাগালে পাদোভা প্রদেশ এবং আশেপাশের বিভিন্ন শহর থেকে প্রায় 3000-এর বেশি প্রবাসী বাংলাদেশি সেবা গ্রহণ করেন। ছুটির দিনে অতিরিক্ত ভিড় থাকলেও সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দূতাবাস সার্ভিস হাতের নাগালে নিয়ে আসতে কাজ করে যাচ্ছেন ইতালির মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। মিলান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত ইতালির চিকিৎসা নগরী পাদোভা প্রদেশ এবং আশেপাশের শহরে বসবাস করেন প্রায় 60,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। টানা 3 দিন পাদোভা অস্থায়ী ক্যাম্পে 2000-এর বেশি প্রবাসী বাংলাদেশি দূতাবাস সেবা গ্রহণ করেছেন। এর বাইরেও অসংখ্য প্রবাসী গ্রহণ করেছেন তথ্য ও পরামর্শ, পাসপোর্ট গ্রহণ, নতুন পাসপোর্টের আবেদন, ফিঙ্গারপ্রিন্ট, নো ভিসা রিকোয়ার্ড সার্ভিস সহ নানা সেবা হাতের নাগালে পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ক্রিসমাস উপলক্ষে বন্ধ চলছে, এই বন্ধের কারণে ভিড় অনেকখানি বেশি ছিল, তো যে কারণে আমাদের এই ক্যাম্পের সময়টা 3 দিন আমরা রেখেছি। তারা অনেক কষ্ট করেছেন, পাশাপাশি পাদুবার যারা আমাদের নেতৃত্বস্থানীয় আছেন
যা ভলেন্টিয়ার ভাইরা বা আমরা যারা সার্বিক সহযোগিতা করেছি। অগাধ পরিশ্রম করে আমাদের এই সার্ভিসগুলো দিয়েছেন। আমি আশা করব আগামীতে এর দ্বারা অব্যাহত থাকবে। পাদোভা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। দূতাবাস সেবা গ্রহণ করতে প্রবাসীদের কাজের জায়গা থেকে নিতে হয় ছুটি। সেই সঙ্গে দীর্ঘ ভ্রমণের পাশাপাশি বাড়তি খরচও হয় বলে জানান সেবা প্রত্যাশীরা। ইতালিতে বৈধ ও অবৈধ প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। ইউরোপে যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত দেশ ইতালি। উত্তর ইতালিতে প্রবাসীদের দূতাবাস সার্ভিস প্রদান করেন মিলান কনসুলেট জেনারেল অফিস। সময় সংবাদ, ইতালি। ভয়াবহ আকার ধারণ করেছে ভারতের নয়াদিল্লির বায়ু দূষণ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য, রোববার দিল্লির বায়ুমান সর্বোচ্চ 444 রেকর্ড করা হয়। এমন প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকলে আগামী কয়েকদিন দূষণের মাত্রা বেশি থাকার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে ঘন কুয়াশায় পাকিস্তানের একাধিক হাইওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে পাঞ্জাব প্রশাসন। সরকারের নেয়া নানা পদক্ষেপেও নিয়ন্ত্রণে আসছে না ভারতের বায়ু দূষণ। এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে সেখানকার বায়ুর মান। বেড়েছে শীতের তীব্রতাও। স্থানীয় সময় রোববারও রাজধানী নয়াদিল্লিতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী রোববার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সর্বোচ্চ 444 রেকর্ড করা হয়। এদিনও শহরটির বায়ুমান সূচক ভয়াবহ মাত্রা ছাড়িয়ে যায়। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার সম্মিলনে সেখানে তৈরি হচ্ছে ঘন ধোঁয়াশা, যা বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে। গত কয়েকদিনে দূষণ কিছুটা কমেছিল, কিন্তু এখন আবার বেড়েছে। কুয়াশাও বেশি, বেড়েছে শীতের তীব্রতাও। তাই আমার মনে হয় দূষণের মাত্রা আরও বাড়বে। এমন প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকলে আগামী কয়েকদিন দূষণের মাত্রা বেশি থাকার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দপ্তর। যদিও দূষণ কমাতে চলতি মাসের শুরুতেই জোরালো পদক্ষেপ নিয়েছে দিল্লি প্রশাসন। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন নিষিদ্ধ করার পাশাপাশি নির্মাণ কাজ ও শিল্প কলকারখানায় বিধিনিষেধের বিধান রাখা হয়েছে। এদিকে ঘন কুয়াশায় পাকিস্তানের পাঞ্জাবে একাধিক সড়ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি জানমাল রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম তাপমাত্রা ও বাতাসের দূষণ মাত্রা বাড়ায় লাহোরেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বাড়ছে বলছে সংশ্লিষ্টরা। এরই মধ্যে পাঞ্জাব সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্মগ বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করছে পরিবেশ সংরক্ষণ সংস্থা ও জেলা প্রশাসন। কৃত্রিম ধোঁয়া সৃষ্টিকারীদের জরিমানার পাশাপাশি সিলগালা করা হচ্ছে প্রতিষ্ঠানও। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইন্দোনেশিয়ার উপকূলে ভয়াবহ আবহাওয়ার মধ্যে নৌকাডুবিতে স্পেনের একই পরিবারের 4 সদস্য নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে এক দ্বীপে 11 জন আরোহী নিয়ে একটি নৌযান ডুবে যায়। বাকি 7 জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের মুখে পড়ে নৌযানটি উল্টে যায়। নিখোঁজ স্প্যানিশ পরিবারকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। চীনের উত্তরে তীব্র শীত হচ্ছে তুষারপাত। এতে বরফের চাদরে ছেয়ে গেছে দেশটির হেইলং জিয়াং প্রদেশের হারবিন শহর। সেই বরফের ওপর নানা খেলায় মেতে উঠেছে বিশাল আকৃতির যমজ পান্ডা। তীব্র শীতের মধ্যে এমন দৃশ্য আন্দোলিত করছে দর্শনার্থীদের। শুভ্র তুষারের মধ্যে খেলায় মত্ত বিশাল আকৃতির যমজ পান্ডা ঝিসি ও ঝিমা তুষারপাতের মধ্যেই কখনো গড়াগড়ি, কখনো স্লাইডিং, কখনো দোল খেয়ে উপভোগ করছে পান্ডা দুটি। এ দৃশ্য চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে অবস্থিত একটি চিড়িয়াখানার। বিশেষভাবে তৈরি ওই প্যাভিলিয়নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পান্ডাদের জন্য রেখেছে খেলাধুলার নানা সামগ্রী। ঝিসি ও ঝিমার প্রাণচাঞ্চল্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। এত ঠান্ডার মধ্যে পান্ডাদের এমন খেলাধুলা দেখে একেবারে ভিন্ন অনুভূতি হচ্ছে। এই প্রথম বিশাল আকৃতির পান্ডা দেখেছি, আমি সত্যি খুব খুশি। শীতের মৌসুমে হারবিন শহরে তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তা উপেক্ষা করে তুষার উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন পর্যটকরা। ঘুরে বেড়ান বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে। ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প, পুতিনের সঙ্গেও করেন টেলিফোন আলাপ।
10 মাসের মধ্যে পঞ্চমবার যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে করবেন বৈঠক। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার আশা। এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, সরাসরি পর্যবেক্ষণ করেন কিম জং উন। লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনার দাবি পিয়ংইয়ংয়ের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাদিক। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।